পরমাণু গঠনের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যার ওপর বেস করে 11ই বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে বলো বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। সো এই টপিকটা আমাদের একটু ভালো করে পড়ে নিতে হবে। তার আগে জেনে নেওয়া যাক যে কোয়ান্টাম সংখ্যা কী আর কেনই বা আমরা এই কোয়ান্টাম সংখ্যা এই টপিকটা পড়ব। ঠিক আছে, দেখো আমরা 9-10-এ আমরা যখন একটা পরমাণুর কোনো ইলেকট্রন বিন্যাসকে দেখাচ্ছিলাম তখন সেগুলো কি বলছিলাম না, ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘোরে এবং কে এল এম এন যে কক্ষপথ ছিল সেই কক্ষপথে ইলেকট্রনগুলো অবস্থান করছিল এবং 1 থেকে 20টা পর্যন্ত আমাদের ইলেকট্রন বিন্যাস মোটামুটি টেনে আমাদের জানাই ছিল না। তাদের বিন্যাসগুলো মোটামুটিভাবে যদি বলা যায় যে আমাদের সুবিধাজনক করে যদি বলা যায় সেটা হচ্ছে কত ছিল না, 2 8 8 2 কে এল এম এন এই 4টে কক্ষতে এরমভাবে ওরা বিন্যস্ত ছিল। কিন্তু সেই বিন্যাসগুলো কতকটা স্থূল ছিল, অর্থাৎ মোটামুটিভাবে আমাদের জানা ছিল। এখন আরও স্পেসিফিকভাবে জানতে গেলে আমাদের এই কোয়ান্টাম সংখ্যাটা পড়তে হবে। অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা কি না, কোয়ান্টাম সংখ্যা হলো কোনো একটা পরমাণু বাইরের কক্ষে মানে বাইরের যে ঘূর্ণায়মান ইলেকট্রন থাকে তাদের প্রকৃত অবস্থান যে জানতে গেলে কতগুলো সংখ্যার প্রয়োজন হয়। অর্থাৎ এক্স্যাক্ট স্পেসিফিক যে অবস্থান যদি জানতে হয় যে অ্যাকচুয়ালি কোথায় অবস্থান করছে সেটা জানতে গেলে আমাদের কতকগুলি নির্দিষ্ট সংখ্যার প্রয়োজন হয়। এই সংখ্যাগুলোকেই বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে ধরো আমরা বাইরের দেশে কোথাও গেছি, আমাদের জিজ্ঞেস করলে আমাদের ঠিকানা কোথায়, তো আমরা বাইরের দেশে গেলে আমরা ন্যাচারালি সেই ঠিকানা বলি যে আমরা ভারতবর্ষ বা ইন্ডিয়া থেকে আসছি। ঠিক আছে, কিন্তু সেটা কী আছে, সেটা স্থূল। ইন্ডিয়া তো আর ছোটো জায়গা নয়, অনেক বড় জায়গা। ঠিক একইভাবে আমরাও যেমন টেনে আমাদের জিজ্ঞেস করতো যে ইলেকট্রনটা কোথায়, আমরা কক্ষে হিসাবে বলতাম, আমাদের কে এল এম এন এই কক্ষগুলো হিসেবে আমরা বলতাম, কিন্তু স্পেসিফিকভাবে বলতাম না। ঠিক একইভাবে আমরা যদি আসানসোলের বাসিন্দা হই, বাইরের দেশে থাকি, তাহলে আমরা ভারতবর্ষ বলার পরে যদি ভারতবর্ষ সম্পর্কে তার পরিচিতি থাকে তারপর আমরা বলি যে আমাদের বাড়ি পশ্চিমবঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, সেটা আরেকটু স্পেসিফিক হলো, কিন্তু সেটাকে আরও স্পেসিফিক করতে গেলে আমরা কি বলতাম না আসানসোল। আরও স্পেসিফিক করে বলতে বললে আর কথা বলতাম না আসানসোলের কোন গ্রাম বা অঞ্চল। ঠিক একইভাবেও আমাদের যে পরমাণুর যে চারপাশে যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় সেগুলো তো কক্ষতে অবস্থান করে, সে তো ঠিক কথা, কিন্তু কক্ষগুলো আবার কতকগুলো ছোট ছোট উপশক্তি স্তরে বিন্যস্ত থাকতো। শক্তি স্তর আবার কতগুলো উপশক্তি স্তর, অর্থাৎ ওই পশ্চিমবঙ্গের মতো ছোট ছোট উপশক্তি স্তরে বিন্যস্ত থাকতো। আবার এই উপশক্তি স্তরগুলো কতকগুলো কক্ষক নিয়ে গঠিত আছে, যেমন আসানসোল, যেমন পশ্চিমবঙ্গের ভিতরে আসানসোল যেমন ঠিক একইভাবে ঠিক ওই উপশক্তি স্তরগুলোর মধ্যে আবার কতকগুলো কক্ষক অবস্থান করে। তাহলে এই স্পেসিফিক যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলো জানার জন্য আমাদের 4টে সংখ্যার প্রয়োজন হয়। না একটা হচ্ছে কি কার অ্যাড্রেস, না ইলেকট্রনের অ্যাড্রেস, কিন্তু এক হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এক হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বার। 2 নম্বর হচ্ছে কি গৌণ কোয়ান্টাম সংখ্যা। 3 নম্বর কি হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এই 4টে কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথম চলে আসি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা। প্রথম যেটা আসছে সেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম নাম্বারস নিয়ে আলোচনা করব। দেখো এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমাদের মোটামুটি 9-10-এ আমাদের একটা ধারণা হয়ে গেছে। আমরা কি জানি না ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাসার্ধে ক্রমবর্ধমান ব্যাসার্ধে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায়। যে প্রথম যে কক্ষটা সেই কক্ষটার কি নাম না কে, তারপরে কক্ষ কে অর্থাৎ n=2 এটাকে চিহ্নিত করা হয় স্মল ছোট হাতের n দিয়ে, মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে চিহ্নিত করা হয় n দিয়ে, অর্থাৎ n=1। তারপরে যে কক্ষটা সেটা l, সেটা n=2। তারপরে যেটা সেটা l m, n=3। তারপরে যে কক্ষটা থাকবে সেটা n, সেটা ছোট হাতের n=4। এরকমভাবে কক্ষপথগুলোকে আমরা চিহ্নিত করতাম। অর্থাৎ এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা কী নির্দেশ করে, কিচ্ছু না, এটা শুধুমাত্র নির্দেশ করে না কোনো একটা পরমাণুর মধ্যে যে শক্তি স্তরে ইলেকট্রনগুলো অবস্থান করছে, তো শক্তি স্তর নির্দেশ করে।
ঠিক আছে। এবার আমরা এটাও জানতাম যে কোনো একটা নির্দিষ্ট কক্ষে অবস্থিত সর্বাধিক ইলেকট্রন সংখ্যা ছিল 2n²। এন হচ্ছে কি বলেছিলাম যে 1, অর্থাৎ প্রথম কক্ষে অবস্থান ইলেকট্রনের অবস্থান কত হবে 2 × n² মানে 2টো ইলেকট্রন। তারপরে ওটা 2 × 2² মানে 8টা ইলেকট্রন সর্বাধিক। তারপর ওটা কত 2 × 3² মানে 18টা ইলেকট্রন। 2 × 4² মানে এরমভাবে 32টা ইলেকট্রন। এরমভাবে আমরা জানতাম যে 2 × n² হচ্ছে কি ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কোন একটা শক্তি স্তরে। ঠিক আছে। এই শক্তি স্তর আর কি নির্দেশ করে, কোনো একটা ঘূর্ণায়মান যদি ইলেকট্রন থাকে তার যে যদি বৃত্তাকার পথে ঘুরে বেড়ায় তাহলে তার মধ্যে কি থাকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকে। ঠিক আছে, বা কৌণিক একটা ভরবেগ থাকে। তাহলে কোনো একটা নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘুরে বেড়ালে আমরা বোর্ডের সেই তত্ত্বেই জেনে এসেছি, তাহলে তো কৌণিক ভরবেগ কত হয় না nh/2π। এটা আমাদের জানতে হবে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ কার না ইলেকট্রনের, nh/2π। এইটা আমাদের জানতে হবে। আর কি, আর এটাও পড়েছিলাম যে যত ব্যাসার্ধ যত বাড়তে থাকে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান কক্ষের বা শক্তি স্তরে ব্যাসার্ধ যত বাড়তে থাকে তাদের শক্তি তত বাড়তে থাকে। তাহলে প্রথম কক্ষের শক্তিকে যদি E1, দ্বিতীয় কক্ষের শক্তিকে যদি E2, তৃতীয় কক্ষের শক্তিকে যদি E3 দিয়ে প্রকাশ করি, বা একইভাবে যদি চতুর্থ নম্বর শক্তিকে যদি E4 দিয়ে প্রকাশ করি, তাহলে দেখা যাচ্ছে যে E4 বা E3, E2 এদের শক্তির যে ক্রম সেটা কি E4 গ্রেটার দেন E3 গ্রেটার দেন E2 গ্রেটার দেন E1। কিন্তু এদের যদি পার্থক্য নির্ণয় করা যায়, অর্থাৎ E1 E2-র মধ্যে শক্তিগত পার্থক্য সবসময় বেশি হয় E3 এবং E2-র শক্তিগত পার্থক্য অপেক্ষা, অর্থাৎ E2 - E1 শক্তিগত পার্থক্য গ্রেটার দেন কত হয় না E3 - E2 গ্রেটার দেন কত হয় E4 - E3। অর্থাৎ যত দূরে যাওয়া যায় দুটো পরপর অবস্থিত দুটি শক্তি স্তরের মধ্যে শক্তিগত পার্থক্য ক্রমশ কী হয়, কমতে থাকে। কিন্তু শক্তি ক্রমশ বাড়ে, কিন্তু শক্তিগত পার্থক্য ক্রমশ কমতে থাকে। এই ধারণাগুলো প্রথম জানতে হবে আমাদের মুখ্য শক্তি স্তর, যেগুলো আমরা অলরেডি পড়েছি, কোনো অসুবিধা নেই। এরপরের যে মানে কোয়ান্টাম নাম্বারটা আছে সেটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা কোয়ান্টাম নাম্বারস। এই গৌণ কোয়ান্টাম সংখ্যাকে নির্দেশ করে কি দিয়ে না ছোট হাতের এল দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের এল দিয়ে প্রকাশ করা। এই গৌণ কোয়ান্টাম সংখ্যা কী নির্দেশ করে না উপশক্তি স্তর বা উপকক্ষ নির্দেশ করে। এগুলো কি জিনিস না, এই গৌণ কোয়ান্টাম সংখ্যা দিয়ে জানা যায় যে একটি শক্তি স্তর অর্থাৎ কে এল এম এন এই যে শক্তি স্তরগুলো আছে এই শক্তি স্তরগুলি কতকগুলো উপকক্ষ বা উপশক্তি স্তর দ্বারা গঠিত হয়, এবং সেগুলো কত না সেইগুলো কতগুলো উপশক্তি স্তর জানা যায়, সেগুলো পরবর্তীকালে আমরা এই এল ভ্যালু দিয়ে আমরা জানতে পারবো। আর কি জানা যায় না, দেখা গেছে যে হাইড্রোজেন যে স্পেকট্রাম বেরোয়, যে হাইড্রোজেন স্পেকট্রাম বা বর্ণালী আমি আগেই বলেছিলাম যে হাই রেজলিউশন যে যন্ত্রের সাহায্যে যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছিল যে স্পেকট্রামগুলো আবার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কতগুলো ফাইন স্ট্রাকচারে বিভক্ত ছিল। এইরূপ হওয়ার কারণ কি, এইরূপ কখন হয় না যখন ইলেকট্রনগুলির শক্তিগত পার্থক্য যখন ঘটে। তাহলে কোনো একটা নির্দিষ্ট কক্ষে যখন ইলেকট্রন ঘুরে বেড়ায় তখন তো তার শক্তি তো ধ্রুবক বা ফিক্স থাকে। তাহলে এক্ষেত্রে ওই ইলেকট্রনটা কিভাবে এই ফাইন স্ট্রাকচার গঠন করছে এর ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয় যে ইলেকট্রনগুলো যখন একটা নির্দিষ্ট কক্ষ ঘুরছে ওই কক্ষগুলির মধ্যে কতকগুলো উপশক্তি স্তর থাকে। এই উপশক্তি স্তরগুলোর শক্তিগত কিছুটা একটা হলেও পার্থক্য থাকে। ঠিক আছে, এর ফলে এই ফাইন স্ট্রাকচারগুলো আমরা পাই। তাহলে কোনো একটা নির্দিষ্ট কক্ষে ঘূর্ণায়মান বা কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ যেমন nh/2π ছিল, তাহলে কোনো একটি নির্দিষ্ট উপকক্ষে, উপকক্ষ বলতে আমরা একটু পরেই পড়বো যে উপকক্ষ কতগুলি থাকে, তাহলে কোনো একটা নির্দিষ্ট উপকক্ষে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে না √L × L+1 h/2π। ঠিক আছে, এটা এক নম্বর। তার কৌণিক ভরবেগ কোনো একটা নির্দিষ্ট উপকক্ষে অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন অ্যান সাবসেল যদি বলা হয় তাহলে এই ভ্যালুটা বলতে হবে। আর যদি বলা অরবিট বা কক্ষে কত তাহলে nh/2π বলতে হবে। আর দুই নম্বর কি না কোনো একটি উপকক্ষ
বা এই যে কে এর মধ্যে যতগুলো উপকক্ষ থাকবে, এল এর মধ্যে উপকক্ষ থাকবে বা এম এর মধ্যে উপকক্ষ থাকবে, এই উপকক্ষগুলো মানে এই কক্ষের উপকক্ষগুলো কতকগুলি বৃত্তাকার বা উপবৃত্তাকার হয়ে থাকে। তাহলে উপবৃত্তাকার কখন হয় আর বৃত্তাকার কখন হয় জেনে নিতে হবে। না যখন বৃত্তাকার তখনই হবে না যখন এল এর মান কত হবে না n-1 এর সমান হবে, তখন কি হয় যে উপকক্ষগুলো হয় সেগুলো হচ্ছে বৃত্তাকার হয়ে থাকে। ঠিক আছে, তাহলে উপকক্ষ কীরকম হয়ে থাকে, সমরফিল্ডের মতবাদ অনুযায়ী বৃত্তাকারও হতে পারে আবার উপবৃত্তাকারও হতে পারে। ঠিক আছে, এবার জেনে নিই যে এল এর কী কী মান হতে পারে। কোনো একটা নির্দিষ্ট কক্ষের জন্য ধরে নিচ্ছি এন, কক্ষটা এন, সে এন ইকাল টু 1 2 3 4 যাই হতে পারে। কোনো একটা নির্দিষ্ট এন এর মানের জন্য এল এর মান কী কী হতে পারে না এল ইজ ইকাল টু 0 টু n-1 হতে পারে। কত না 0 থেকে n-1 হতে পারে। এবার এল এর মান যখন 0 হয় তখন সেই উপকক্ষটার নাম দেওয়া হয় এস উপকক্ষ। কী উপকক্ষে নাম দেওয়া হয়, এল এর মান যখন 0 হয় তখন সেই উপকক্ষটার নাম দেওয়া হয় এস। এল এর মান অর্থাৎ সার্ফ, এটাকে একসাথে কি বলা হয় না সার্ফ উপকক্ষ। ঠিক আছে, এল এর মান যখন 1 হয় তখন সেই উপকক্ষটা কী দেওয়া হয় নাম না পি, অর্থাৎ প্রিন্সিপাল। এল ইজ ইকাল টু যখন 2 হয় তখন এটাকে বলা হয় ডিফিউজ বা ডি উপকক্ষ। ঠিক আছে, এল ইজ ইকাল টু 3 হয় তখন এটাকে কি বলা হচ্ছে ফান্ডামেন্টাল বা এফ উপকক্ষ। আমাদের এই 4টে উপকক্ষ সম্বন্ধে জানলেই মোটামুটি 119 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস আমরা প্রকাশ করতে পারবো। অর্থাৎ কি না কোনো একটা নির্দিষ্ট কক্ষে আমরা একদিন জেনেছি 2 8 8 এরমভাবে ইলেকট্রনগুলো থাকে, কিন্তু অ্যাকচুয়ালি ওই কক্ষের মধ্যে উপকক্ষের মধ্যে কিভাবে বিন্যস্ত থাকে আমরা জানি না। কারণ কক্ষের মধ্যে যখন প্রথম কক্ষে যখন 2টো ইলেকট্রন থাকে, 2টো ইলেকট্রন তাহলে কোন উপকক্ষে অবস্থান করে, যেমন কক্ষে অবস্থান করছে, কক্ষে যদি সূক্ষ্মাতিসূক্ষ্ম আরও যদি বিভাজন করা যায় তাহলে বলেছিলাম যে উপকক্ষ আছে, তাহলে কোন উপকক্ষে অবস্থান করছে সেইগুলো জানতে গেলে আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা জানতে হবে। ঠিক আছে, এটা হলো নেক্সট হচ্ছে দেখো কোনো একটা নির্দিষ্ট উপকক্ষে অবস্থিত মোট ইলেকট্রন সংখ্যা কি দিয়ে প্রকাশ করা হয় না মোট ইলেকট্রন সংখ্যা প্রকাশ করা 2l+1 2 ইন্টু 12+1, এটা হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা হয়। ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা তাহলে এস যে উপকক্ষটা আছে তাহলে এস উপকক্ষে দেখো এল ইজ ইকাল টু 0, তাহলে কটা ইলেকট্রন থাকবে না এতে সর্বাধিক 2টো, কারণ টোটাল দেখো মোট ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু 0+1 তার মানে 2, এতে কটা থাকবে হিসাব করলে 1 যদি বসানো হয়, এখানে যদি 1 বসানো হয় এল এর মান কত 1 পি এর ক্ষেত্রে, তাহলে এখানে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে 6টা। ঠিক আছে, এল ইজ ইকাল টু 2 হলে সর্বাধিক ইলেকট্রন কটা হতে পারে না 10টা। এল ইজ ইকাল টু 3 হলে সর্বাধিক ইলেকট্রন কটা হতে পারে না 14টা। এখানে যদি ভ্যালুগুলো বসানো যায় এল এর ভ্যালু তাহলে দেখা যাবে মোট ইলেকট্রন সংখ্যা পাওয়া যাবে। এবার জেনে নেওয়া যাক যে প্রত্যেকটি কক্ষে কতগুলি করে উপকক্ষ থাকতে পারে। অর্থাৎ প্রথম যে কক্ষটা আছে সেটা n ইজ ইকাল টু 1, তাহলে n ইজ ইকাল টু 1 হলে প্রথম কক্ষে উপকক্ষের সংখ্যা কত হবে, আমি বলেছিলাম এল ইজ ইকাল টু 0 to 1, তাহলে এল ইজ ইকাল টু অনলি 0 হবে। অর্থাৎ এখানে যে উপকক্ষটা আছে সেটা কীভাবে প্রকাশ করা হয় না ns বা 1s হিসাবে প্রকাশ করা হবে, যদি 1 ns হিসাবে। অর্থাৎ এখানে কি ns ইজ ইকাল টু n ইকাল টু 1 থাকার জন্য শুধুমাত্র যে উপকক্ষটা আছে সেটা হচ্ছে 1s। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয় নম্বর এটা কি হলো, এটা কে উপকক্ষ, তাহলে কে এর পর কে আছে, কে এর পর এল আছে, এল ইজ ইকাল টু কত এন ইকাল টু 2, যে শক্তি স্তর আছে শক্তি স্তরে এল এর ভ্যালু কত আছে না এল ইজ ইকাল টু কত হবে 0 আর কত হবে 0 আর 1 হবে, কারণ 0 to n-1 তাহলে 0 আর 1 ভ্যালু হবে। তাহলে এল ইজ ইকাল টু 0 হলে আমি কি বলেছিলাম সেখানে এস হয়, এস উপকক্ষ থাকবে যেটার নাম কি দেওয়া হবে না 2s, 2 থাকার জন্য 2s, ns যেমন বলছিলাম তাহলে 2s, আর কি হবে পি আছে তার মানে সেটাকে 2p। তাহলে এখানে প্রথম কক্ষে তাহলে কি থাকলো 1s, তারপরটা কি থাকছে 2s আর 2p, তারপরে দেখো 2s আর 2p থাকলো, এই যে 2s আর 2p এটা হচ্ছে 1s। নেক্সট যেটা n ইকুয়াল টু 3 অর্থাৎ n ইকুয়াল টু 3 হলে এল ভ্যালু কি হয় না এল ভ্যালু যেটা হবে 0 1 আর 2, কারণ আমি এল এর ভ্যালু কি বলেছি 0 to n-1, তাহলে 0 1 2, অর্থাৎ এখানে কি উপকক্ষ থাকবে 0 মানেই বলেছিলাম s, তাহলে 3s, 1 মানেই বলেছিলাম 3p, ns np বা nd,
তাহলে এখানে 3D। তাহলে এখানে কী কী থাকবে? 3 নম্বর কক্ষে যে উপকক্ষগুলো অবস্থান আছে সেগুলো কি না 3S 3P 3D উপকক্ষগুলো অবস্থান করছে এই কক্ষগুলোর মধ্যে। ঠিক আছে, আর ঠিক একই রকমভাবে আমরা 4 নম্বর কক্ষটাও বার করে নিতে পারি। 4 নম্বর কক্ষে কি থাকবে? এল এর ভ্যালু হচ্ছে 0 1 2 3 হবে, অর্থাৎ সেখানে কি আছে না 4S 4P 4D এবং 4F উপকক্ষ থাকবে। তাহলে এই উপকক্ষের আইডিয়াটা আমাদের জেনে রাখতে হবে যে প্রত্যেক এই উপকক্ষের মধ্যে কিন্তু আবার ইলেকট্রন সংখ্যা দেখে নাও না, এস এর মধ্যে সর্বাধিক 2টো থাকে, পি এর মধ্যে সর্বাধিক 6টা থাকে, অর্থাৎ ডি এর মধ্যে সর্বাধিক 10টা থাকে, এফ এর মধ্যে সর্বাধিক 14টা থাকে। এবার নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম নাম্বার, যেগুলোকে কী দিয়ে প্রকাশ করা হয় না স্মল এম দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি জানতে পারি না, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোনো একটা উপশক্তি স্তর, যেমন শক্তি স্তরের যেমন বা কক্ষের যেমন উপকক্ষ বা উপশক্তি স্তর ছিল, ঠিক তেমনি প্রত্যেকটি উপকক্ষের আবার কতকগুলি কক্ষক থাকে, সেগুলো আরও হচ্ছে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিভাজন। অর্থাৎ কতকগুলো উপকক্ষকে যদি বিভাজিত করা যায় তাহলে সেখানে দেখা যাবে যে কতকগুলি কক্ষক অবস্থান করছে। অর্থাৎ এগুলি কী নির্দেশ করে না কোনো একটি উপশক্তি স্তরে বা উপকক্ষে কতগুলি কক্ষক অবস্থান করছে, কক বা অরবাইটাল অবস্থান করছে। এটা কি জিনিস না, অরবাইটাল হলো কোনো একটা ইলেকট্রনের অঞ্চল যেখানে ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে সর্বাধিক। অর্থাৎ আমরা দেখো এখন যদি 3 ডাইমেনশনাল স্ট্রাকচার পরমাণু পড়ি তাহলে ইলেকট্রনগুলো তো অবিরত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছে। অর্থাৎ যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার ঘনত্ব বা ইলেকট্রন মেঘের ঘনত্ব হচ্ছে সর্বাধিক, ইলেকট্রনকে যদি এজ এ মেঘ হিসেবে ধরা হয়, কল্পনা হিসেবে করা হয়, তাহলে ইলেকট্রন মেঘের ঘনত্ব হচ্ছে সর্বাধিক, সেটাকেই বলা হচ্ছে কক্ষক। ঠিক আছে, এই কক্ষক তাহলে কোনো একটা নির্দিষ্ট উপকক্ষের জন্য কতগুলি কক্ষক আছে সেগুলো জেনে নিতে হবে। তাহলে কোনো একটি নির্দিষ্ট এল ভ্যালুর জন্য এম এর মান কি কি হয় না, এম এর মান হয়ে থাকে কত না -L2 +L ইনক্লুড কিন্তু 0, ইনক্লুডিং 0, অর্থাৎ 0 সহ -L থেকে +L এর মধ্যে হচ্ছে এম এর ভ্যালু হয়ে থাকে নির্দিষ্ট একটি এল এর মানের জন্য। অর্থাৎ নির্দিষ্ট একটা এন এর মানের জন্য যেমন এল এর মান ছিল, তেমনি নির্দিষ্ট এল বা গৌণ কোয়ান্টাম সংখ্যার জন্য কতগুলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা কক্ষক অবস্থান করবে। ঠিক আছে, এবার শুধু তাই নয়, এই এম এর ভ্যালু থেকে কিন্তু এই বিভিন্ন যে কক্ষগুলো আছে বা যে বিভিন্ন যে উপকক্ষগুলো আছে তাদের আকৃতিও আমরা জানতে পারবো। ঠিক আছে, কীরকম আকৃতি হয়ে থাকে। তাহলে ধরে নেওয়া যাক এল ইজিক্যাল টু 0, এল ইজিক্যাল টু 0 মানে কি না এস উপকক্ষ, তাই তো। তাহলে এস উপকক্ষে এম এর ভ্যালু কী হবে? অনলি একটাই হবে, 0ই হবে, কারণ -L2 +L নাহলে -0 টু +0 মানে শুধু এমই হবে। তো অর্থাৎ এখানে কটি থাকবে না, অনলি একটাই ভ্যালু থাকবে। এল ইজিক্যাল টু যদি 1 হয় অর্থাৎ পি উপকক্ষের জন্য তাহলে এম এর মান কি হচ্ছে না, এম এর মান আমি বলেছিলাম -1 0 -1 টু +1 তাহলে -1 0 আর কত +1, এখানে 3টে ভ্যালু থাকে। অর্থাৎ পি এর কটা কক্ষক আছে? পি এর সাধারণত 3টে কক্ষক আছে। তাহলে পি এর কক্ষগুলোকে কেমনভাবে নির্দেশ করা যায় না, এরমভাবে ইলেকট্রন বিন্যাস লেখার সময় আমরা এরমভাবে লিখবো না, এর একটা কক্ষ হচ্ছে পিএক্স, একটা হচ্ছে পিওয়াই, আর একটা হচ্ছে পিজেড। এদের পিএক্স পিওয়াই পিজেড কেমন দেখতে না, ইলেকট্রনগুলো যখন ঘুরছে কোনো একটা নির্দিষ্ট, ধরা যাক এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে কেমন হবে না এরকম টাইপের, ইলেকট্রনগুলো অনবরত এরমভাবে ঘুরে চলেছে, অর্থাৎ পিএক্স বরাবর। ঠিক আছে, তাহলে পিএক্স এর একটা অরবাইটাল, যেখানে এই অরবাইটাল প্রত্যেকটা অরবাইটালে সর্বাধিক কটা করে ইলেকট্রন থাকে না, সর্বাধিক 2টো করে ইলেকট্রন থাকে, সর্বাধিক 2টো করে ইলেকট্রন থাকে পিএক্স। তাহলে পিওয়াই কোনটা? পিওয়াই হচ্ছে এইটা হবে। পিজেড কোনটা? বিভিন্ন অক্ষ বড় পিজেড হচ্ছে এটা হবে, এটা ওয়াই যদি হয় পিজেড তাহলে এটা। তাহলে পিএক্স পিওয়াই আর পিজেড আছে। এই ক্ষেত্রে যে পি এর যে অরবাইটাল বা পি যে উপকক্ষ বা পি যে কক্ষক, এদের আকৃতি কেমন হচ্ছে না ডাম্বেল। এইটা একটা পুরো কেমন দেখতে, ডাম্বেল, সে ব্যায়াম করা সে ডাম্বেলের মতো দেখতে, টোটালটা ডাম্বেল টাইপের দেখতে। ঠিক আছে, এবার এল ইজিক্যাল টু 2, এল ইজিক্যাল টু ডি 2 মানে কি, এল ইজিক্যাল টু 2 মানে হচ্ছে ডি উপকক্ষ। ডি উপকক্ষের জন্য এম এর ভ্যালু কত হবে? -L2 +L বলেছিলাম, তাহলে কত -2 -1 0 +1 আবার +2। তাহলে এখানে কতগুলো উপকক্ষ থাকছে না, সর্বাধিক 5টা উপকক্ষ থাকবে। কি থাকবে? 1 2 3 4 5, 5টা উপকক্ষ থাকবে। ঠিক আছে, এইগুলোর কি নাম না, প্রথম যে উপকক্ষ সেটা হচ্ছে dx2y², তারপরটা কত dz², তারপরটা কি dyy, তারপরটা দেখো dy
ওয়াই জেড, তারপরটা ডি জেড এক্স, এরমভাবে কি পাঁচটা অরবিটাল থাকবে। ঠিক আছে, এই অরবিটালগুলো আকার কেমন দেখো এই ছবিতে দেওয়া আছে। অরবিটালগুলো আকার দেখো ডবল ডাম্বেল আকৃতি, অর্থাৎ দুটো ডাম্বেল দিয়ে গঠিত হচ্ছে আকৃতিগুলো। ঠিক আছে, এরপর এল ইজিক্যাল টু 3, যেটা এল ইজিক্যাল টু 3 উপকক্ষটা কী নাম ছিল না এফ উপকক্ষ। তাহলে এর কতগুলো কক্ষক থাকবে না, এর এম এর ভ্যালু কী কী হয়, এম এর ভ্যালু হচ্ছে কত -3, -2, -1, 0, তারপর কত +1, +2, তারপরে +3, অর্থাৎ 7টা কক্ষক আছে। 7টা কক্ষক মানে আমরা যদি বক্স দিয়ে চিহ্নিত করি তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে 7টা কক্ষক আছে। তাহলে প্রত্যেকটা এফের এরকমভাবে 7টা আবার বক্স থাকে এবং প্রত্যেকটা বক্সে আমি কটা করে ইলেকট্রন বলেছিলাম আগেই দেখো, আমি বলেছিলাম 2 × 12 + 1। তাহলে একটা নির্দিষ্ট এলের জন্য কক্ষক সংখ্যা যেমন এল থেকে L-1, তার মানে দেখো এটা হচ্ছে টোটাল ভ্যালু কত 12 + 1, টোটাল এম কত, টোটাল এম হচ্ছে 12 + 1। এবার প্রত্যেকটা কক্ষকে যদি দুটো করে ইলেকট্রন থাকে তো টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হবে না 2 × 12 + 1। টোটাল নাম্বার অফ ইলেকট্রন যদি হিসাব করা যায় তাহলে দেখা যাবে এসের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন কত, নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 2। এসের ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন আমি আগেই পড়েছিলাম 2। পি এর ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন দেখো 2 2 2 2 মানে 6। ঠিক আছে, ডি এর ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রন যদি সাজানো যায় তাহলে কত হয় দেখো, প্রত্যেকটা কক্ষে এবং প্রত্যেকটা কক্ষে যে ইলেকট্রনগুলো আছে এদের কিন্তু শক্তি সমান। এদের কটা ইলেকট্রন থাকবে 10টা থাকবে। এফে কটা ইলেকট্রন থাকবে, এফে কিন্তু মোট 14টা ইলেকট্রন থাকবে। কত না 14টা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এরমভাবে ইলেকট্রনে বিন্যস্ত হয়ে থাকে কীভাবে না 3 ডাইমেনশনালি, যে কীভাবে বিন্যস্ত আছে এবং কোথায় ইলেকট্রনের ঘনত্ব বেশি সেইটা জানার জন্য কিন্তু এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা জানতে হবে। ঠিক আছে, এবার নেক্সট যে কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। কী সংখ্যা না স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটা কি দিয়ে চিহ্নিত করা হয় না এস দিয়ে চিহ্নিত করা হয়। এটা আর কিছুই নয়, দেখো ছবির মধ্যেই দেওয়া আছে, যখন একটি ইলেকট্রন নিজের অক্ষের চারিদিকে যখন অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতে পারে বা ক্লকওয়াইজে ঘুরতে পারে, তাহলে কনভেনশনালি ধরে নেওয়া হচ্ছে যখন ক্লকওয়াইজ থাকবে তাহলে কোনো একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষে যখন ক্লকওয়াইজ থাকবে তখন আপওয়ার্ড ডিরেকশন দেওয়া হবে, আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে তখন সেটাকে ডাউনওয়ার্ড ডিরেকশন দেওয়া হবে। অর্থাৎ কোনো একটি কক্ষের মধ্যে ইলেকট্রনগুলির ঘূর্ণন কীরূপ হয় সেইটা প্রকাশ করে স্পিন কোয়ান্টাম নাম্বার। অর্থাৎ আমরা এখন পর্যন্ত তাহলে কী পড়লাম না, টোটালি একটা শক্তিস্তর পড়লাম, শক্তিস্তরের মধ্যে এন দিয়ে প্রকাশ করলাম, কতগুলো ইলেকট্রন থাকে কে এল এম এন ইত্যাদি শক্তিস্তরগুলো পড়ে নিলাম। নেক্সট যেটা বললাম সেটা হচ্ছে এল বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। একটা নির্দিষ্ট এনের মানের জন্য গৌণ কোয়ান্টাম সংখ্যা মান কি হলো না n0 to n-1 পর্যন্ত হলো। তাহলে এখানে যে উপশক্তি স্তরগুলো বা উপকক্ষগুলো পেলাম সেগুলো কি SPDF। তারপরে যেটা বললাম সেটা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কতগুলি উপকক্ষ আবার কতগুলি সমশক্তি সম্পন্ন কক্ষক দ্বারা গঠিত, যেখানে ইলেকট্রনগুলোর ঘনত্ব হচ্ছে সর্বাধিক, ইলেকট্রন মেক পাওয়ার ঘনত্ব হচ্ছে সর্বাধিক, যেটাকে প্রকাশ করা হচ্ছিল এম দিয়ে। একটা নির্দিষ্ট এলের জন্য এম এর মান কী ছিল -L to +L, এবং টোটাল ভ্যালু কত ছিল না 2L + 1, এবং টোটাল নাম্বার অফ ইলেকট্রনস কত ছিল 2 × 12 + 1। অর্থাৎ L = 0 হলে দেখা যাচ্ছিল সেখানে কটা কক্ষ আছে, অনলি একটাই কক্ষ আছে। L = 1 হলে কটা কক্ষ দেখা যাচ্ছিল কক্ষক না 3টে কক্ষক দেখা যাচ্ছিল। L = 2 হলে কটা কক্ষক দেখা যাচ্ছিল, অর্থাৎ ডি উপকক্ষের জন্য সর্বাধিক দেখা যাচ্ছিল 5টা কক্ষক আছে। আর একইভাবে L = 3 অর্থাৎ এফ উপকক্ষের জন্য 7টা কক্ষক আমরা পাচ্ছিলাম। প্রত্যেকটা কক্ষকে দুটো করে ইলেকট্রন সর্বাধিক থাকতে পারে, এবং সেক্ষেত্রে দেখা গেল যে তাহলে এস উপকক্ষে কটা ইলেকট্রন, দুটো সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে। পিতে কটা, 6টা, ডিতে 10টা এবং এফে 14টা ইলেকট্রন থাকতে পারে। আর নেক্সট যেটা বললাম সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে ঘূর্ণন। কোনো একটি কক্ষকে যখন ইলেকট্রনগুলো অবস্থান করছে সেই ইলেকট্রনগুলো নিজের অক্ষে ঘোরার সময় কখনো কোনো ক্লকওয়াইজ ঘুরতে পারে আবার কখনো কোনো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। যখন ক্লকওয়াইজ তখন আপওয়ার্ড ডিরেকশন ইলেকট্রন স্পিন দেখানো হচ্ছে, আপওয়ার্ড ডিরেকশনে এরকমভাবে ইলেকট্রন স্পিন দেখানো হচ্ছে, এবং যখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে তখন ডাউনওয়ার্ড ডিরেকশনে এরকমভাবে ইলেকট্রনের স্পিন দেখানো হচ্ছে।